ওকে, আজকে আমরা ক্লাসে যেই টপিকটা সম্পর্কে আমরা আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে জারণ এবং বিজারণ। এই টপিকটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো আছে তার মধ্যে এটাকে বলা হয় দ্বিতীয় বলা যায়। এবং এই জিনিসটা খুবই সহজ এবং এটা সাধারণত ঘোড়ার ঘর নাম্বারে আসে, মানে 4 নাম্বারের কোয়েশ্চেনে এসে থাকে এবং এই প্রশ্নটা খুবই সহজ। তো আমরা এই চ্যাপ্টারটার অলরেডি মোটামুটি শেষের দিকে, আর মাত্র একটা ক্লাসের মাধ্যমে আমরা চ্যাপ্টারটা আশা করছি শেষ করে দিতে পারবো, মানে আগামী ক্লাসের মধ্যে আমরা চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। তো আজকে এই টপিকটা হচ্ছে জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া। এই টাইপের প্রশ্ন তোমার অনেক দেখবা, তোমার বোর্ডে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো যখন তুমি নাম্বার প্রশ্নগুলো দেখবা, ঘোড়ার নাম্বার, তখন তুমি দেখবা এই টাইপের অনেক প্রশ্ন আসছে। তো তোমার কাজ থাকবে, হোমওয়ার্ক থাকবে যে এই ক্লাসটা দেখার পর তোমার তোমার হচ্ছে গাইড বইটা খুলবা, গাইড বই খুলে তারপরে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো দেখবা। যদি আমার পড়া প্রশ্ন বাদে অন্য কোনো প্রশ্ন পাও, যেমন আমি 4টা টোটাল যৌগ অ্যানালাইসিস করে দেখিয়ে দিয়েছি, 4 রকমের যৌগ। তো তুমি এরকম অন্য যদি কোনো যৌগ পাও সেইটা তুমি নিজের মতো করে, মানে আমি যেভাবে দেখাইছি সেভাবেই করবা, সেভাবে লিখবা, নিজের মতো করে লিখবা। তাহলেই এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। তো আমরা শুরু করে ফেলি। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে জারণ এবং বিজারণ এই দুটো শব্দের মানেটা কি। জারণ মানে হচ্ছে ছাড়ন, জারণ মানে হচ্ছে ছাড়ন। তাহলে কি ছাড়ন? ছাড়ন মানে আমি বোঝাচ্ছি ছাড়া, ছেড়ে দিবে, কেউ কিছু ছেড়ে দিবে। কি ছাড়বে? ইলেকট্রন ছাড়বে। তো আমরা জানি পরমাণুগুলো কি করে, কিছু কিছু পরমাণু আছে যারা ইলেকট্রন ছাড়তে পারে, আবার কিছু কিছু পরমাণু আছে যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে, আবার কিছু আছে যারা শেয়ার করতে পারে। তো আমাদের শেয়ারের মৌলগুলো কোনো প্রয়োজন নেই। আমাদের এই টপিকে শুধুমাত্র 2 ধরনের মৌলের প্রয়োজন আছে, পরমাণুর প্রয়োজন আছে। একজন হচ্ছে যে ছাড়ে, আরেকজন হচ্ছে যে গ্রহণ করে। তো এখন কথা হচ্ছে কারা ছাড়তে পারে, ইলেকট্রন কারা ছাড়তে পারে। গ্রুপ 1 to 13 এই 3টা গ্রুপের মধ্যে যে মৌলগুলো আছে তারাই শুধুমাত্র ইলেকট্রন ছাড়তে পারে। আর গ্রুপ 15, 16, 17 এই 3টা গ্রুপে যারা আছে আমরা জানি, এই 3টা গ্রুপে যারা আছে তারা সবাই কি করতে পারে, ইলেকট্রন গ্রহণ করতে পারে। এরা কেউ ইলেকট্রন গ্রহণ করবে না, আবার এরা কেউ ইলেকট্রন ছাড়বে না। তাহলে আমাদের মনে রাখা সহজ হচ্ছে 1, 2, 13 এই সবগুলো মৌল, এই গ্রুপের মৌলগুলো তারা কি করতে পারে, ইলেকট্রন ছাড়তে পারে। তাহলে এই যে জারণ বলতে বুঝছি, জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, মানে ইলেকট্রন ছাড়ে। তো যখনই এই 3টা গ্রুপের কোনো একটা মৌল ইলেকট্রন ছাড়বে, তখন বলা হবে ওই যে যেই ঘটনাটা ঘটে, ইলেকট্রন ছাড়ার কারণে যে ঘটনাটা ঘটে সেটাকে বলা হয় জারণ। তাহলে মনে করো সোডিয়ামের সর্বশেষ আমি একটা এই যে ইলেকট্রন বিন্যাস লিখেছি, তোমার এই সমাধানে ইলেকট্রন বিন্যাসটা না দেখাইলেও চলবে, জাস্ট আমি একটা লিখেছি তোমাকে বোঝানোর জন্য। দেখো এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি লিখি, এটা হচ্ছে 11, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। যদি ইলেকট্রন বিন্যাস করি, দেখো লাস্টে কি আছে, 3s1। সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, সে এই একটা ইলেকট্রন কি করবে, সে ছাড়তে পারবে। যদি কেউ নেওয়ার মতো থাকে তাহলে সে ছাড়তে পারবে, সে ছাড়তে রাজি আছে যদি নেওয়ার মতো কাউকে পায়। মানে ইলেকট্রনটা ছাড়লে তো সে আকাশে ভেসে বেড়াবে না, বাতাসে ভেসে বেড়াবে না, কেউ নিতে হবে, নাহলে সোডিয়াম তো ছাড়বে না। সোডিয়াম ইলেকট্রনটা তখনই ছাড়বে যখন সে এমন একটা পার্টনার পাবে যে পার্টনারের এই ইলেকট্রনটার অনেক আকাঙ্ক্ষা আছে, অনেক চাহিদা আছে, ডিমান্ড আছে, তখনই সে কী করবে, দয়ামায়া করে ইলেকট্রনটা ছেড়ে দিবে। তো এখন তো জারণ এবং বিজারণ, বিজারণ শব্দটা তাহলে কি হবে, জারণের ঠিক বিপরীত শব্দ। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়া, মানে যখনই এই 3টা গ্রুপের একটা মৌল ইলেকট্রন ছাড়বে তখন ওই ঘটনাটাকে বলা হবে জারণ। আর আমি একটু আগে বলেছি যে মৌলগুলো তখনই ইলেকট্রন ছাড়বে যখন নেওয়ার মতো কাউকে পাবে। তো নেওয়ার মতো কারা আছে, এই 3টা গ্রুপের যে কোনো একটা মৌল যখন ওই ইলেকট্রন ত্যাগকৃত ইলেকট্রনটা যখন এই 3টা গ্রুপের কোনো একটা মৌল বা পরমাণু ইলেকট্রনটা গ্রহণ করবে, তখন ওই ঘটনাটাকে বলা হবে বিজারণ। তাহলে বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন গ্রহণ করার বিক্রিয়াকে বলা হয় বিজারণ। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ার বা ইলেকট্রন ত্যাগ করার বিক্রিয়াটাকে বলা হয় জারণ। আশা করছি মনে থাকবে। তো সহজে মনে রাখার জন্য জারণ মানে ছাড়ন, এই জিনিসটা মনে রাখতে পারো। তাহলে জারণ মানে হচ্ছে এখানে বিক্রিয়া, যে এই বিক্রিয়াটাতে ইলেকট্রন ছাড়া হয়, তাহলে অটোমেটিক্যালি আমাদের মনে চলে আসবে যে বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে কারা ইলেকট্রন গ্রহণ করতে পারে, এই 3টা গ্রুপের মৌল, আর ইলেকট্রন ছাড়তে পারে এই 3টা গ্রুপের মৌল, এদেরকে বলা হয় ধাতু।
আর এদেরকে বলা হয় অধাতু। ওকে, আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। এখন বলো তো, আমরা একটু আগে কিছু একটা আলোচনা করেছিলাম যে এই জারণটা কখন ঘটে, যখন কোনো একটা মৌলকে সে পাবে, এই তিনটা গ্রুপের মৌল যদি এমন কোনো মৌলকে পায় যারা ইলেকট্রন গ্রহণ করতে ইচ্ছুক। তো এখন আরও দুটো শব্দ টার্ম আছে, একটা হচ্ছে জারক আরেকটা হচ্ছে বিজারক। তো আমরা এটাকে একটু লিখে হাতে কলমে একটু দেখার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছিলাম সোডিয়াম কি করবে, ইলেকট্রন ছাড়বে। আর ক্লোরিন যদি চিন্তা করি, ক্লোরিন হচ্ছে 17 নম্বর গ্রুপে আছে, এটা হচ্ছে অধাতু, এটা কি করবে, সেই ইলেকট্রনটা গ্রহণ করবে। তো এখন বলো তো, সোডিয়াম কেন ইলেকট্রনটা ছাড়ছে? ক্লোরিন এখানে তাকে কি করছে, প্ররোচিত করছে যে তুমি ছাড়ো, আমি নিতে রাজি আছি। তাহলে দেখো ক্লোরিন কি করছে, এই জারণ হইতে তাকে ইন্সপায়ার্ড করছে, অনুপ্রাণিত করছে। যে ক্লোরিন বলছে যে তুমি ওকে মোটিভেশন দিছে, ক্লোরিন সোডিয়ামকে কি করছে, এখানে বাধ্য করছে যে তুমি ইলেকট্রনটা ছাড়ো। তাহলে এখানে জারণটা কেন হয়েছে, এই ক্লোরিনের জন্য হয়েছে। ক্লোরিন যদি এখানে অ্যাবসেন্ট থাকতো তাহলে সোডিয়াম তো তার কোনো ঠেকা পড়ে না যে ইলেকট্রনটা ছাইড়া দিবে, সোডিয়ামের মতোই থাকতো। কিন্তু ক্লোরিন এসে তাকে কি করছে, মোটিভেট করছে যে তুমি ইলেকট্রনটা ছাড়লে তোমার লাভ আছে। তাহলে সোডিয়াম কি করবে, সেই লোভে পড়া ক্লোরিনের কাছে ইলেকট্রনটা ছেড়ে দিবে। তো আশা করছি বুঝতে পারছো যে কিছু একটা, যে ক্লোরিন এখানে কি করছে, সোডিয়ামকে জারণ বিক্রিয়া ঘটাইতে বাধ্য করছে। তাহলে এই যে জারণ বিক্রিয়াটা ঘটাইতে যে বাধ্য করে তাকে বলা হয় জারক। মানে ক্লোরিন হচ্ছে এখানে জারক। সহজ কথা হচ্ছে জারক মানেটা কি, জারক মানে হচ্ছে যে জারণ ঘটাইতে ইনসিস্ট করে, মানে অনুপ্রাণিত করে বা বাধ্য করে। তার মানে এখানে জারক বলতে কিন্তু এই অধাতুগুলোকে জারক বলা হয়। আর বিজারক মানে কি, এই যে সোডিয়াম যদি ইলেকট্রনটা না ছাড়তো তাহলে তো ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতে পারতো না। তাহলে ক্লোরিনের যে ইলেকট্রন গ্রহণ করতেছে সেই গ্রহণ করার বিক্রিয়াটার নাম কি, বিজারণ। তাহলে এই বিজারণ বিক্রিয়াটা কার জন্য হচ্ছে, সোডিয়ামের জন্য হচ্ছে। সোডিয়াম যদি ইলেকট্রন না ছাড়তো তাহলে তো ক্লোরিন ইলেকট্রন পাইতো কোথায়? তাহলে যদি ইলেকট্রনই না পাইতো তাহলে তো বিজারণ বিক্রিয়াই হতো না। তাহলে বিজারণ বিক্রিয়াটা কেন হচ্ছে, এই সোডিয়ামের জন্য হচ্ছে। মানে এই যেই মৌলটা ইলেকট্রন ছাড়ে তার জন্য বিজারণ বিক্রিয়া ঘটে। তাহলে এটাকে বলা হবে বিজারক। তাহলে জারক এবং বিজারক বলতে কাদেরকে বোঝাচ্ছে? জারক মানে হচ্ছে অধাতুগুলোকে বোঝায়, বিজারক মানে হচ্ছে ধাতুগুলোকে বোঝায়। আশা করছি মনে থাকবে যে ধাতু হচ্ছে বিজারক আর অধাতু হচ্ছে জারক। জারক এবং বিজারক মানে আশা করছি বুঝতে পারছো। আমাদের এই যে দুইটা টার্ম মনে রাখতে পারলেই চলবে। জারক বলতে অধাতুগুলোকে বোঝাবে আর বিজারক বলতে ধাতুগুলোকে বোঝাবে। মানে ধাতু বলতে গ্রুপ 1 2 13 মধ্যে যে কোনো মৌল যদি কোনো যৌগে থাকে এদেরকে বলা হবে ধাতু, এবং এরাই হচ্ছে বিজারক, সবসময় এরাই বিজারক। আর গ্রুপ 15 16 17 এই তিনটার মধ্যে কোনো মৌল যদি যৌগে থাকে তাহলে ওইটাকে বলা হবে জারক। আশা করছি কিছু একটা বোঝাতে পারছি। এখন আমরা চলে যাই পরীক্ষার প্রশ্ন আমরা কিভাবে সমাধান করব। প্রথমত এই যৌগটা এরকম লেখা থাকবে, বলবে যে ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো এই বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বা এই বিক্রিয়াটি একটি যুগপৎ বিক্রিয়া, এরকমভাবে প্রশ্ন আসতে পারে। তো আমরা শুরু করব কিভাবে। এখানে বিজারকটা কে, সোডিয়াম। কারণ এখানে আমরা আরেকটা জিনিস মনে রাখবো যে সবসময় তুমি দেখবা যে যেই যৌগটার মধ্যে দুইটা মৌল থাকবে সেই দুইটা মৌলিক পদার্থের মধ্যে একটা হচ্ছে গ্রুপ 1 2 13 মধ্য থেকে আসে, আরেকটা হচ্ছে গিয়ে গ্রুপ 15 16 17 মধ্য থেকে আসছে। তাহলে যেইটা এই যে একটা আসছে এটা হচ্ছে কি আমরা ধাতু জানি, এটাই তাহলে কী হবে, বিজারক। অলরেডি এতক্ষণ ধরে আমরা শিখছি এটা। তাহলে এখানে বিজারক সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরের একটি ইলেকট্রন ত্যাগ করে। এখন এই জিনিসটা মনে রাখবা কীভাবে, যে একটা ইলেকট্রন ত্যাগ করবে নাকি দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। সহজ হিসাব, গ্রুপ 1-এর যত মৌল আছে তারা একটা ইলেকট্রন ত্যাগ করবে, গ্রুপ 2-এরগুলো দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, গ্রুপ 13-এরগুলো হচ্ছে তিনটা ইলেকট্রন ত্যাগ করবে। এইবার অটোমেটিক্যালি এটাও আমরা বুঝতে পারবো যে 17-এরগুলা একটা ইলেকট্রন তো গ্রহণ করতে পারবে, 16-এরগুলা দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, 15-এরগুলা তিনটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। আশা করছি বুঝতে পেরেছো। মানে জারণ সংখ্যার মতোই আর কি, প্লাস মাইনাস যে আমরা শিখেছিলাম ওইরকমই জারণ সংখ্যা, জাস্ট এখানে প্লাস মাইনাসটা বসবে না, এতটুকুই। তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে ও জারক ক্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করে। আমাদের লেখা সবসময় অটোমেটিক্যালি এইটাই থাকবে, জাস্ট যৌগ অনুযায়ী মৌলিক পদার্থ চেঞ্জ হবে আর ইলেকট্রন কয়টা গ্রহণ এবং ত্যাগ হচ্ছে এই সংখ্যাটা চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ হবে না, লেখা এটাই থাকবে।
তারপর আমরা দেখি জারণ অর্ধবিক্রিয়া। জারণ এবং বিজারণ যেহেতু পুরোটা একটা বিক্রিয়া, তার মধ্যে একটা অর্ধেক বিক্রিয়াটা হচ্ছে জারণ, মানে অর্ধেক অংশে ইলেকট্রন ছাড়া হয়, বাকি অর্ধেক অংশে ইলেকট্রন গ্রহণ করা হয়। তাই এই পুরো বিক্রিয়াটাকে দুই ভাগ করলে আমরা জারণ হচ্ছে অর্ধবিক্রিয়া বলা যায়, আরেকটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। তো জারণ অর্ধবিক্রিয়ায় কী হয়েছিল? সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে। ত্যাগ করা মানে তো মাইনাস হয়ে যাওয়া, কমে যাওয়া। যেমন 11টা ছিল, একটা ইলেকট্রন চলে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। মাইনাস হয়ে গেলে ইলেকট্রন একটা কমে গেলে প্রোটন কি হবে? প্রোটন তো 11টাই আছে, ইলেকট্রন হয়ে গেছে 10টা, তাহলে +11 -10, তাহলে কত হবে? +1। তাহলে সোডিয়াম +1 নাম্বারটা লেখা লাগে না। বিজারণ অর্ধবিক্রিয়া, ক্লোরিন ইলেকট্রন 17টা ছিল, এখন ক্লোরিন ইলেকট্রন একটি ইলেকট্রন গ্রহণ করবে। ক্লোরিন 17টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে কি হবে? 17টা প্রোটন, 17টাই আছে, ইলেকট্রন হয়ে যাবে 18টা, তাহলে কি হয়ে যাবে? -1। -1টা লেখা লাগে না, মাইনাস লিখলেই হবে, ক্লোরিন মাইনাস। তাহলে এখন জারণ বিজারণ বিক্রিয়া এটা লিখব। এবার আমাদের জাস্ট কাজ হচ্ছে যে আমরা যে দাগ দিয়ে যোগ করি সেই যোগের মতো। আমি একটা জাস্ট এই জিনিসটা তোমার কিন্তু লেখা লাগবে না, আমি জাস্ট রাফ দেখাচ্ছি। এই দাগ দিবা, দাগ দেওয়া লাগবে না, দাগটা দিলাম তোমাকে বোঝানোর জন্য। দেখো এখানে আমরা যদি যোগ করি, এটা এবং এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি থাকলো? সোডিয়াম, আর এখানে কি থাকলো? এই পাশে ক্লোরিন। সমান সমান দিলাম, সমানের ডান পাশে কি থাকলো? সোডিয়াম প্লাস, আর এখানে ডান পাশে কি থাকলো? ক্লোরিন মাইনাস। এই জিনিসটাই আমাদের এখানে লেখা হয়। তাহলে ক্লোরিনগুলো কাটাকাটি হয়ে যায়, আর বাম পাশে কি থাকে? সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম প্লাস ক্লোরিন সমান সোডিয়াম প্লাস আর প্লাস ক্লোরিন মাইনাস। তা এটার মানেটাই কি? সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস দুটো মিলেই কি হয়ে যায়? সোডিয়াম ক্লোরাইড। যখন দুটো একসাথে যৌগ আকারে লেখাবো তখন কোনো আয়ন দেখাইতে হবে না, আর যখন আয়ন দেখাবো তখন কিন্তু মাঝখানে একটা প্লাস বসবে। এটা মনে রাখবা। এতটুকু আশা করছি বুঝতে পেরেছো। প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একই লেখা রাখছি, সামনে আরও 3টা আছে, সেটা দেখলে তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তো তারপর আমাদের লাস্ট ফিনিশিং, এই মন্তব্যটা তোমাকে দিতে হবে, এটার জন্য একটা আলাদা নাম্বার আছে। মন্তব্যটা সকল বিক্রিয়ার জন্য, যৌগের জন্য একই লেখা, কোনো চেঞ্জ নাই, জাস্ট হচ্ছে এই যৌগ মৌলগুলো চেঞ্জ হবে, আর এছাড়া আর কোনো চেঞ্জ নাই। তো দেখি কী লিখছি। এখানে ইলেকট্রন ত্যাগ করছে কে? বিজারক। তাহলে বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করেছে ও জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করেছে, হুবহু সেম লেখা লিখতে হবে। তারপরে জারক পদার্থ ক্লোরিন ইলেকট্রন গ্রহণ না করলে বিজারক সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতো না। এটা আমরা অলরেডি শিখেছি যে সোডিয়াম কেন ইলেকট্রন ত্যাগ করছে? ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতে চাইছে, তাই জারক পদার্থ ক্লোরিন ইলেকট্রন গ্রহণ না করলে জারক পদার্থ ক্লোরিন, এখানে কিন্তু ক্লোরিন হচ্ছে জারক পদার্থের নাম, মানে ক্লোরিন হচ্ছে এখানে একটা জারক পদার্থ, এটা বোঝাচ্ছে যে জারক পদার্থ ক্লোরিন, এতটুকু কিন্তু একটা একসাথে। তারপর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ না করলে বিজারক সোডিয়াম হচ্ছে তার পরিচয়, সোডিয়ামের পরিচয় হচ্ছে বিজারক। তাহলে বিজারক সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতো না, কাজেই বলা যায় জারণ যখনই ঘটবে বিজারণ তখনই ঘটবে, মানে যখনই ইলেকট্রন ছাড়া হবে তখনই কেউ না কেউ ইলেকট্রন গ্রহণ করার জন্য উপস্থিত থাকবে। অর্থাৎ জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া। যুগপৎ শব্দটার মানে হচ্ছে যে একই সাথে ঘটে, দুইটা কখনো একা একা ঘটে না। জারণ একা একা ঘটছে, বিজারণ ঘটে নাই, এটা কখনোই ঘটবে না, বা বিজারণ ঘটছে জারণ ঘটে না, এটা কখনোই ঘটবে না। জারণ হইলে বিজারণ অবশ্যই সাথে সাথেই হবে। তাহলে জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা, এই লেখাটা তুমি একটু স্ক্রিনশট বা পজ করে এই লেখাটা লিখে ফেলো খাতায়। ওকে, আশা করছি তুমি লিখে ফেলেছো। এখন আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেন। এখানে দেখতে পাচ্ছ ক্যালসিয়াম অক্সাইড। এখানে ক্যালসিয়াম এটা আছে গ্রুপ 2তে, আর অক্সিজেন আছে গ্রুপ 16তে। তাহলে হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে তাহলে ধাতু, অক্সিজেন হচ্ছে অধাতু, আর ধাতুগুলোকে আমরা জানি বিজারক, অধাতু হচ্ছে গিয়া জারক। তাহলে আমরা এখানে লিখি, এখানে বিজারক ক্যালসিয়াম, তো যেহেতু সে দ্বিতীয় গ্রুপের মৌল, তার মানে সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন সে ইলেকট্রন ত্যাগ করবে। আর জারক অক্সিজেন কোন গ্রুপের মৌল? অক্সিজেন হচ্ছে 16 নম্বর গ্রুপের মৌল, তার মানে সে 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তাহলে লিখি জারক অক্সিজেন সেই 2টি ইলেকট্রন গ্রহণ করে, লেখা শেষ। তারপর হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। তো ক্যালসিয়াম কয়টি ইলেকট্রন ত্যাগ করেছে? 2টি ইলেকট্রন, -2 ইলেকট্রন, উপরে একটা মাইনাস দিয়ে দিবা, সমান ক্যালসিয়াম 2+। আর বিজারণ অর্ধবিক্রিয়া, অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 2টা, সমান দিয়ে অক্সিজেন 2-, যেহেতু অক্সিজেন 2- কেন? কারণ অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে 2- হয়ে যাবে। জারণ বিজারণ বিক্রিয়া, তাহলে এখান থেকে দেখো ক্যালসিয়াম আর অক্সিজেন, ক্যালসিয়াম প্লাস অক্সিজেন, +2 ইলেকট্রন -2 ইলেকট্রন কাটাকাটি, সমান এখানে আছে ক্যালসিয়াম 2+,
এখানে আছে অক্সিজেন 2-, তাহলে এই দুটো একসাথে লিখলে আমরা পাবো ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এখানে আমাদের এতটুকু কমপ্লিট। তারপর কিন্তু আমি লিখি নাই, কারণ লেখাটা হুবহু সেম টু সেম থাকবে। জাস্ট সোডিয়ামের জায়গায় এখানে ক্যালসিয়াম লিখবা, ক্লোরিনের জায়গায় লিখবা অক্সিজেন, জাস্ট এতটুকুই। বাকি যা আছে হুবহু সেম লাস্টের লেখাটা। তারপর আমরা চলে যাই 3 নম্বর কোয়েশ্চেন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম হচ্ছে গ্রুপ 2 এর মৌল, আর ক্লোরিন হচ্ছে গ্রুপ 17 এর মৌল। তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু, ক্লোরিন অধাতু। ম্যাগনেসিয়াম হচ্ছে বিজারক, ক্লোরিন হচ্ছে জারক। বিজারক ম্যাগনেসিয়াম সর্বশেষ শক্তি স্তরের 2টি ইলেকট্রন ত্যাগ করে, যেহেতু সে দ্বিতীয় গ্রুপের মৌল, 2টি ইলেকট্রন ত্যাগ করে। এবং জারক ক্লোরিন, এখন চিন্তা করো তো, আমরা কিন্তু সবসময় আমরা আন্দাগুন্দা লেখা দিতে পারবো না, চিন্তা করবো এটা কোন গ্রুপে আছে। 17 গ্রুপের মৌল কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে? একটা, কারণ আমরা জানি 17 গ্রুপেরগুলো একটা, 16 গ্রুপেরগুলো 2টা, 15 গ্রুপেরগুলো 3টা। তাহলে ক্লোরিনের একটা পরমাণু একটাই ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো যেহেতু ম্যাগনেসিয়াম একাই 2টা ছাড়তে পারে, তাহলে ইলেকট্রন গ্রহণ করার জন্য অবশ্যই এমন কাউকে লাগবে যে এই 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এখন ক্লোরিন এই প্রস্তাবে রাজি হয়েছে ঠিকই, কিন্তু সে একা তো একটার বেশি ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, এই জন্য সে আরেকজনকে নিয়ে আসছে। মানে একজনে খাইতে পারবে না, দাওয়াত দিচ্ছে একজনকে, আয়সা পড়ছে 2 জন, কারণ সে একা খাইতে পারবে না, সে আরেকজনকে নিয়ে আসছে খাওয়ার জন্য। তাহলে ক্লোরিনের 2টি পরমাণু সেই 2টি ইলেকট্রন গ্রহণ করে। যখন এখানে কোনো একটা মৌল একাধিক সংখ্যায় থাকবে, যেমন Cl2, Cl3 বা Cl4 এরকম আকার যদি থাকে, তার মানে বুঝতে হবে এখানে সে যতগুলো ইলেকট্রন ছাড়ছে ততগুলো ইলেকট্রন সে একা নিতে পারবে না। তখন কি লাগবে? একাধিক পরমাণু লাগবে। এই জন্য এখানে নাম্বারটা একাধিক বসছে, 2, 3, 4 এরকম বসতে পারে। তো জারক ক্লোরিনের 2টি পরমাণু সেই 2টি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে বুঝতে পারতেছো যে এই জায়গাটা আমরা একটু নতুন শিখতে পাচ্ছি, যে যদি একাধিক পরমাণু থাকে সেক্ষেত্রে লেখাটা এরকম লিখতে হবে। তো লেখাটা এতটুকুই চেঞ্জ, বাকি সব সেম। জারণ অর্ধবিক্রিয়া ম্যাগনেসিয়াম -2টি ইলেকট্রন সমান ম্যাগনেসিয়াম 2+। বিজারণ অর্ধবিক্রিয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন কয়টা আছে? 2টা। তো 2টা ক্লোরিন অবশ্যই আলাদা আলাদা থাকবে আগে, তারপরে গিয়ে একত্রিত হবে। তো 2টা আলাদা ক্লোরিন 2 যদি সামনে দেওয়া হয়, মানে এখানে দেওয়া হয়, তার মানে বুঝতে হবে ক্লোরিন 2টা এখন আলাদা আছে। আর যদি Cl2 আকারে লেখা হয়, তার মানে বুঝতে হয় ক্লোরিন 2টা যুক্ত আকারে আছে। তো যদি 2টা যুক্ত আকারে থাকে, তাহলে কখনোই তারা ইলেকট্রন গ্রহণ করবে না। তাই এখানে আমাদের আলাদা আকারে দেখাইতে হবে। যে কোনো বিক্রিয়ায় যদি তুমি ইলেকট্রন যোগ করাতে চাও তাহলে বা গ্রহণ করাতে চাও, তখন অবশ্যই এরকম আলাদা আকারে লিখবা, যেমন 2Cl 3Cl এরকম। প্লাস 2টা ইলেকট্রন সমান 2Cl মাইনাস, মানে 2টা ক্লোরিনই মাইনাস হয়ে গেছে। তো জারণ বিজারণ বিক্রিয়া, ম্যাগনেসিয়াম আর 2Cl যোগ হবে, ম্যাগনেসিয়াম 2Cl সমান এই ম্যাগনেসিয়াম 2+ আর এই যে 2Cl মাইনাস। আর এই দুটোকে যখন আমরা যুক্ত করে দিব, তখন কিন্তু আর 2Cl থাকবে না, তখন হয়ে যাবে Cl2, কারণ আমি বলেছি যে যখন যুক্ত হবে তখন Cl2 হবে। ম্যাগনেসিয়াম Cl2 শেষ। তারপর আমাদের লেখার নিচের অংশটুকু তুমি লিখবে অবশ্যই প্রত্যেকটার ক্ষেত্রে, এই যে এটাই থাকবে, জাস্ট এখানে ম্যাগনেসিয়াম আর এখানে ক্লোরিন, এতটুকুই পার্থক্য। তারপর আমরা এই টপিকের লাস্ট কোয়েশ্চেন যেটা আমরা দেখব, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্লোরাইড। তো এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে গ্রুপ 13 এর মৌল, আর ফ্লোরিন হচ্ছে গ্রুপ 17 এর মৌল। তাহলে এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে অধাতু। তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে বিজারক, ফ্লোরিন হচ্ছে জারক। তাহলে বিজারক অ্যালুমিনিয়াম সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ছাড়তে পারে? অ্যালুমিনিয়াম যেহেতু 13 গ্রুপের মৌল, তাহলে সে 3টা ইলেকট্রন ছাড়তে পারে। তাহলে সর্বশেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন ত্যাগ করে। এবং জারক ফ্লোরিন, সে হচ্ছে 17 গ্রুপের মৌল, সে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে 3টা ইলেকট্রন গ্রহণ করার জন্য ফ্লোরিনের কয়টা পরমাণু লাগবে? 3টা পরমাণু লাগবে। এই জন্য ফ্লোরিন এর 3টি পরমাণু সেই 3টি ইলেকট্রন গ্রহণ করে। তারপরে জারণ অর্ধবিক্রিয়া লিখবে এখানে, বিজারণ অর্ধবিক্রিয়া, অ্যালুমিনিয়াম -3 ইলেকট্রন, অ্যালুমিনিয়াম 3+। বিজারণ বিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, 3 ফ্লোরিন, যেহেতু 3টা ফ্লোরিন আছে, প্লাস 3টা ইলেকট্রন সমান 3 ফ্লোরিন মাইনাস। তাহলে এখানে জারণ বিজারণ বিক্রিয়া লিখবা। তাহলে এখানে অ্যালুমিনিয়াম +3F সমান অ্যালুমিনিয়াম 3+, এই যে এটা প্লাস এটা, তারপর আমাদের 2টা যুক্ত করে দিলে 3 চলে আসবে এই তার পায়ের কাছে। তাহলে এইভাবে লেখার পরে তারপরে গিয়ে তুমি নিচের অংশটা আবার লিখবা কমেন্ট। এখানে জাস্ট হচ্ছে ক্লোরিনের জায়গায় ফ্লোরিন F,
আর সোডিয়ামের জায়গায় অ্যালুমিনিয়াম। তো এই হচ্ছে আমাদের এই চারটা টাইপের কোয়েশ্চেন সাধারণত এসে থাকে। তো তোমার আশা করছি তুমি এটা বুঝতে পেরেছো পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে যদি দেখে থাকো। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে কাইন্ডলি আরেকবার ভিডিওটা দেখে তারপরে তুমি আমাকে জিজ্ঞেস করবা বা আমাকে জানতে চাইতে পারো যে কোনো সমস্যা আছে, এই সমস্যা আছে, আমাকে একটু বুঝাই দেন অন্যভাবে। তো আমি চেষ্টা করবো। আর যদি সমস্যা না থাকে তোমার কাজ হচ্ছে গিয়ে তুমি যেই বোর্ডের কোয়েশ্চেনগুলো আছে এখানে তুমি এই টাইপের প্রশ্ন পাবা, সেগুলো তুমি সমাধান করবা। তো গাইডের প্রশ্নগুলো হয়তো বা একটু ডিফিকাল্ট থাকতে পারে সমাধানটা, তুমি ওই সমাধান না দেখে তুমি তোমার মতো করে মানে আমি যেভাবে করছি সেভাবে তুমি লিখবা। কমপক্ষে কমপক্ষে পাঁচটা কমপক্ষে 5টা বিক্রিয়া লিখবা, এইগুলা সহ, মানে এগুলো ছাড়াই আর কি। এগুলো তো তুমি আলাদা লিখবাই, এছাড়া গাইড থেকে আরও 5টা সৃজনশীল তুমি সমাধান করবা। আমি অবশ্যই তোমার বাসায় এসে তারপর দেখবো তুমি এগুলো করে রাখবা।